মঞ্চে আছেন আমার অত্যন্ত স্নেহভাজন জুলাইয়ের গণঅভ্যুত্থানের নায়ক সাদিক কায়েম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শেষের দিকে একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছি। আপনাদের ক্যাম্পাস অত্যন্ত সুন্দর, দেখলে ভালো লাগে। আর এখন তো আমি বাইরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমার পিএইচডি স্টুডেন্টের মধ্যে 2 জন বাংলাদেশি ছাত্র আছে এবং 2 জনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। And they're doing very good. So I have confidence that you guys are brilliant. এবং আমি যখন বসে দেখতেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তাদের 7 দফা কর্মসূচির একটা বুকলেট করছে। দিস ইজ ওয়ান্ডারফুল। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে কংগ্রাচুলেট করতেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এই জায়গায় আসা উচিত। ছাত্র রাজনীতিতে যে পেশি শক্তির প্রভাব, হল দখল, ক্ষমতা দেখানো, লম্বা লম্বা মিছিল করা, সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, এই কালচার থেকে ছাত্র রাজনীতি এবং আমাদের জাতীয় রাজনীতি পলিসি লেভেলের ডিবেটে আসা দরকার। অ্যান্ড দিস বুকলেট শোজ দ্যাট। এবং আমি দ্বিধাহীন চিত্তে এটা স্বীকার করি যে আমরা নিজেরাও ছাত্র শিবির যে রাজনীতি বিভিন্ন ক্যাম্পাসে করেছি তার সব কিছু যে ভালো ছিল, ঠিক ছিল, এটা সত্য না। কিছু কিছু জায়গায় এই আধিপত্যবাদী রাজনীতির মধ্যে আমাদের নিজেদেরও কিছুটা অংশগ্রহণ ছিল। আমরা অনেক সময় এটাকে ডিফেন্ড করি এইভাবে যে আমাদের একটা ফেয়ার স্টুডেন্ট পলিটিক্স যেহেতু ছিল না, সেটা আমাদের সামনে অন্য কোনো অপশন ছিল না। কিন্তু হোয়াট এভার দ্য রিজন ইজ, আমার বোধ হয় যে জুলাইয়ের পরে আজকে আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, আমাদের একটা খুব স্পষ্ট কমিটমেন্ট থাকা উচিত যে ক্যাম্পাসে হল দখলের কালচারে আর কোনোদিন ফেরত যাওয়া যাবে না। ক্যাম্পাসে কোনো সাধারণ ছাত্রের উপরে আর একজন দাঁড়ায়া মাস্তানি করবে, এই কালচারে আর কোনোদিন যাওয়া যাবে না। যদি এই পরিবর্তনে আমরা যেতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কম্পিটেন্সি এবং স্কিল ডেভেলপমেন্টকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, তাইলে পরে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনই মূলত আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নানানভাবে ব্যাখ্যা করতে পারি। এর অনেক ডাইমেনশন ছিল। আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে, সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না এট দ্য ভেরি বিগিনিং। তারপরে একটা সার্টেন টাইমে এটা সরকার বিরোধী আন্দোলনে কনভার্ট করেছে। তো আমরা যদি বোঝার চেষ্টা করি যে এই আন্দোলনটা তরুণ প্রজন্মের নেতৃত্বে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা কেন দাঁড়াইলো, এবং এখানে আরেকটা অসাধারণ কম্পোনেন্ট ছিল, সেটা হলো যে শেখ হাসিনার নেতৃত্বে যেই ফ্যাসিবাদী সরকার এখানে ছিল, যেই একনায়ক সরকার এখানে ছিল, যে মাফিয়া সরকার এখানে ছিল, আপনারা যদি সারা বিশ্বের ইতিহাস দেখেন তাহলে দেখবেন এটা অত্যন্ত শক্তিশালী সরকার ছিল। অত্যন্ত শক্তিশালী সরকার ছিল। পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, কালচারাল এস্টাবলিশমেন্ট, মিডিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরা সবাই একসাথে এক ব্যক্তির দালালি করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা আর রাস্তার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যে টোকাই, তার কথা, এই দুয়ের মধ্যে মানে কে বলতেছে এটা যদি আমি নাম সরায় দিই তাহলে বোঝার কোনো উপায় ছিল না যে কথাটা কার। তো বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়েছে। তো সেই জায়গা থেকে এই যে তরুণ প্রজন্ম এত বড় একটা বিপ্লব করতে পারলো, এইটাকে আমি একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখি। 2000 সালের শুরুর দিক থেকে, ইকোনমিস্টদের মধ্যে ডিবেট আছে, যেহেতু আমাদের এক্সাক্ট ডাটা সবসময় থাকে না, কিন্তু কেউ কেউ বলেন ওই সময়ের শুরুর দিক থেকে আমরা একটা পপুলেশন ডিভিডেন্ডে প্রবেশ করেছি। এটা হচ্ছে এমন একটা সময় যে যখন দেশের কর্মক্ষম জনশক্তি, জনসংখ্যা এটা বেশি কম্পেয়ার টু ওল্ড পিপল, যাদেরকে রাষ্ট্রের সোশ্যাল সার্ভিস দিতে হয়, চিকিৎসা ব্যয় বাইরে যায়, রিটায়ারমেন্টে থাকে, কাজ করতে পারে না, এবং অল্প বয়সী লোক যাদেরকে লালন পালন করতে হয় 10-12 বছরের নিচের বয়স। তো এই দুই শ্রেণী থেকে যখন মাঝখানের কাজ করার মতো লেবার ফোর্সের সংখ্যাটা অনেক বেড়ে যায়, তখন একটা জাতির সামনে সুযোগ থাকে যে এই লেবার ফোর্সটাকে প্রপারলি ব্যবহার করে তার ইকোনমিক ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করা।
এটা এরকম না যে আমার পপুলেশন ডিভিডেন্ড থাকলেই আমি অর্থনৈতিক উন্নতি করতে পারবো, কিন্তু এটা একটা সুযোগ যে আমি এই রিসোর্সটাকে কাজে লাগাতে পারবো। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তখন আমাদের এই অ্যাডভান্টেজটা খুবই ম্যাচিউর জায়গায় ছিল। যদি এই গভর্নমেন্টটা ভালো গভর্নমেন্ট হইতো, গণতন্ত্র থাকতো, তাহলে এখন আমরা মাচ বেটার পজিশনে থাকতাম। কিন্তু আমরা খুব আশ্চর্য করে ওই সময়টাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখব যে এই সুযোগটাকে কাজে লাগাইয়া তারা বরং অর্থনীতি থেকে ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকা করাপশন করে বিদেশে পাচার করছে। ব্যবসা করে আমার দেশে, টাকা নেয় বাজেট থেকে, আর বড় লোক হয় সিঙ্গাপুরে। তারা সিঙ্গাপুরের টপ 10 ধনীর মধ্যে বাংলাদেশের লোক আছে। এই দেশের পাওয়ার সেক্টর থেকে পয়সা নিচ্ছে, বিজনেস সেক্টর থেকে পয়সা নিচ্ছে। তো এই যে একটা অর্থনীতির সুযোগ ছিল আমার ডেভেলপমেন্টের, এইটাকে তারা করাপশন করেছে। সেকেন্ড, তাহলে করাপশন যদি হয় তাহলে এইখানে আমার যারা তরুণ প্রজন্ম আছে তারা তো ডেপ্রাইভড হবে, তারা চাকরি পাবে না, এটা তাদের এমপ্লয়মেন্ট মার্কেট খারাপ হবে। হাসিনার সময় আপনারা বিভিন্ন সময় গল্প শুনছেন যে দেশের জিডিপি বাড়ছে, দেশের উন্নয়ন হয়েছে, কিন্তু এমপ্লয়মেন্ট মার্কেট বাড়ে নাই। তাহলে এমপ্লয়মেন্ট মার্কেট যদি না বাড়ে তাহলে তরুণ প্রজন্ম যে ডেপ্রাইভড হবে, তার যে গণতান্ত্রিক বহিঃপ্রকাশ, এইটাকে তারা এক ধরনের মাস্তানি দিয়ে অপ্রেস করতে চাইছে। সবার সামনে রাখছে ছাত্রলীগকে, হেলমেট, রান্দা, হকি স্টিক, এটা হচ্ছে ছাত্রলীগ সবার সামনে। তারপর রাখছে পুলিশকে, বিডিআরকে, এবং সামটাইমস আনফরচুনেটলি আর্মিকে। এই টোটাল জিনিসটাকে সামনে রাখা তারা তরুণ প্রজন্মের এই ডেপ্রাইভেশনকে তারা ট্যাকেল করতে চাইছে। আরেকভাবে তারা ট্যাকেল করছে, ধরেন আপনি এসএসসি পরীক্ষা দিলেন, সব A+, 90%, 95% A+। এটা ইচ্ছা করে তারা রেজাল্টকে ম্যানুফ্যাকচারিং করছে। কেন করছে? যাতে করে সবাই শান্তিতে থাকে, আনন্দ থাকে, আর তারা চুরি করতে পারে। দ্যাট ওয়াজ দ্য মেকানিজম। আর একটা মেকানিজম যে ঠিক আছে আমি চুরি করব, মানুষ যাতে প্রতিবাদ না করে, তাহলে মানুষের ইমোশনাল রাখতে হবে। তারা মুক্তিযুদ্ধকে তাদের ইমোশনাল ওয়েপন হিসাবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধকে এই দেশে একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে, এবং স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিভাজনকে আমাদের সামনে রেখে তারা মূলত এই পপুলেশন ডিভিডেন্টের যে সুযোগ ছিল সেই সুযোগটাকে চুরি করে নিজেরা বড়লোক হওয়ার জন্য এই 16 বছরের রাজনীতি তৈরি করেছে। কিন্তু শেষ পর্যন্ত যেই পপুলেশন ডিভিডেন্টের মূল কম্পোনেন্ট হলো এই দেশের ইয়াং জেনারেশন, তারা এটাকে মাইনা নিতে পারে না। বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ হয়েছে। দেখেন যে তরুণ প্রজন্ম জুলাইয়ে আন্দোলন করছে, আপনারা এরাই আর্লিয়ার আপনার নিরাপদ সড়ক আন্দোলন করছে সরকারের বিপক্ষে। সেই আন্দোলনে ছাত্রলীগ দিয়ে তারা পিটাইয়া অবদমন করার চেষ্টা করছে। তো এইটা একটা ধারাবাহিক কনসিকুয়েন্সের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্য দিয়া এই দেশে একটা টেক্সট বুক ফ্যাসিবাদের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে এই শেখ হাসিনার পতনের পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে আমরা যদি সামনে যেতে চাই, আমরা যদি মনে করি যে আমাদের এই ন্যাশনকে আমরা এখন রিবিল্ড করব, আমরা আবার নতুন করে তৈরি করব, তাহলে কয়েকটা জায়গায় আমাদেরকে চোখ দিতে হবে। তার মধ্যে প্রথম হইল যে হাসিনার ফ্যাসিবাদ যে বিভাজনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এই বিভাজনকে না বলে অস্বীকার করে আমাদের একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়া সামনে যেতে হবে। কোন জাতি যদি তার জনগোষ্ঠীর এক গ্রুপ আর এক গ্রুপের বিপক্ষে ট্রাইবাল আচরণ করে, যে আমি তোমারে পছন্দ করি না, এতটাই পছন্দ করি না যে তুমি বাইসেই থাকতে পারবে না, তুমি রাজনীতিতেই আসতে পারবে না, আমি তোমার পিটায় দেশ ছাড়া করে দিব, এই মানসিকতা যদি একটা দেশের মধ্যে থাকে, তাহলে সেই দেশের ছাত্ররা, সেই দেশের তরুণরা, যুবকরা পড়াশোনা করবে কখন, কাজ করবে কখন, দেশ নিয়ে ভাববে কখন, উন্নয়নের জায়গায় যে কম্পিটিশন সেখানে তারা মনোযোগ দিবে কখন, তার স্কিল ডেভেলপমেন্ট করবে কখন। তাহলে আমরা যদি এই বিভাজনের রাজনীতিকে বাদ দিতে না পারি, তাহলে আমরা কখনোই সামনে যেতে পারবো না। স্পেশালি এমন একটা সময় যখন আমরা এই পপুলেশন ডিভিডেন্টের অ্যাডভান্টেজের মধ্যে আছি। সকল ধরনের বিভাজন বাদ দিয়া আমাদের জাতীয় ঐক্যকে সবার উপরে স্থান দিতে হবে। দেখেন জিয়াউর রহমানের একটা খুব অসাধারণ কোট আমাদের দেশে পপুলার, যে ব্যক্তির চাইতে দেশ বড়, দেশের চাইতে দল বড়। আনফরচুনেটলি তার ওন পার্টি এখন এটা মেনটেন করতে পারতেছে না। যদি এই ফিলসফি মেনটেন করতে পারতো আমরা সবাই, শুধু বিএনপি না, অন্যান্য সকল রাজনৈতিক দল, তার এজেন্ডা সেটিং এর সময় যে দেশের ঐক্যকে এবং স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে,
এটা আমাদের পয়েন্ট নাম্বার 1। যদি জাতীয় ঐক্য ব্যাহত হয়, আমি ছাত্রদেরকেও বলবো, যে যেই দল করেন দয়া করে একজন আরেকজনের সাথে মারামারি যাবেন না, একজন আরেকজনের পিছনে লাগবেন না। আমরা যদি একজন আরেকজনের সাথে মারামারি করি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নতি হবে না, আমাদের দেশের উন্নতি হবে না। আমাদের সবাইকে একসাথে আইসা আমাদের জাতীয় স্বার্থকে, আমাদের ঐক্যবদ্ধ স্বার্থকে আমাদের সবার উপরে প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো যে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। এই দেশের তরুণদের সবাই রাজনীতি নিয়ে চিন্তা করে, তারা রাজনীতি সচেতন। এটা অত্যন্ত ভালো, এটা দরকার। এটা না হলেও তো আমরা ফ্যাসিবাদকে আমরা পতন করতে পারতাম না। কিন্তু এইটার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হলো যে আমাদের বড়রা যদি ভালো থাকতো, আমাদের সিনিয়ররা যদি দেশ পরিচালনা করতে পারতো, তাহলে তো আপনাদের রাজনীতি নিয়ে চিন্তা করার কথা। ছাত্রদের কাজ তো পলিটিক্স করা না, ছাত্রদের কাজ তো পড়াশোনা করা, লিডারশিপ তৈরি করা, তাই না? আজকে কেন ছাত্ররা রাজনীতিতে যাইতে বাধ্য হইতেছে? কারণ আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা এই দেশটারে ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না। তো এই সিচুয়েশন থেকে আমাদের কোনো না কোনো সময় ব্যাক করতে হবে। আমাদের ছাত্রদেরকে নিয়ে যেতে হবে তার স্কিল ডেভেলপমেন্টে, তার পড়াশোনায়। কারণ আজকে দুনিয়া আগায় যেতেছে, সারা দুনিয়া টেকনোলজিক্যালি এখন 5 থেকে 10 বছরের মধ্যে যেই ডেভেলপমেন্ট করতেছে, সেই ডেভেলপমেন্ট আগে এক সময় 50 বছরও হইতো না। আপনি একেবারে প্রিসাইসলি যদি দেখেন যে 1950 থেকে 2000 সাল পর্যন্ত যতখানি ডেভেলপমেন্ট হয়েছে সায়েন্স, টেকনোলজি, ইকোনমি, আপনি গত 10 বছরে দেখবেন তার চেয়ে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। আগামী 5 বছরে দেখবেন এই ডেভেলপমেন্ট হয়েছে। তো এখন ডেভেলপমেন্ট যদি এত ফাস্ট হয়, তাহলে তো যারা ম্যান পাওয়ার, যারা মার্কেটে যাবে, তাদের তো তার স্কিল কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। এই স্কিল ডেভেলপমেন্ট কোথায় হবে? হবে আমার বিশ্ববিদ্যালয়। তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? বিশ্ববিদ্যালয়ের কাজ হলো সে তার এডুকেশন সিস্টেমকে আপ টু দ্য মার্ক করবে, যাতে করে এখানে এই ট্রেনিংটা হয়, ইনোভেশন হয়, ছাত্ররা এটা শিখতে পারে, গ্লোবালি যায়া কম্পিটেন্ট হইতে পারে এবং নেতৃত্ব দিতে পারে। তো আমরা যদি এই জায়গা থেকে চোখ ফিরাইয়া সারাক্ষণ আমাদের এই রাজনীতির মারামারির মধ্যে থাকি, তাহলে আমরা এটা করতে পারবো না। এখন যত দ্রুত আমরা এই সিচুয়েশন থেকে দেশ এবং জাতিকে একটা স্টেবল জায়গায় নিতে পারবো এবং তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পড়াশোনায় ফেরত পাঠাইতে পারবো, স্কিল ডেভেলপমেন্টে ফেরত পাঠাইতে পারবো, সেটা আমাদের জন্য ভালো হবে। এই কাজটা যতদিন না হবে ততদিন ছাত্রদের দায়িত্ব হলো রাজনৈতিকভাবে সচেতন থাকা এবং বড় জাতীয় ইস্যুতে অ্যাক্টিভিজম করবেন, কিন্তু দলের ছোটখাটো ইস্যুতে অ্যাক্টিভিজম করা উচিত না ছাত্রদের। যখন জাতীয় ইস্যু আসবে, ফ্যাসিবাদের পতনের মতো বিষয় আসবে, আপনার আন্তর্জাতিক আধিপত্যবাদের কোশ্চেন আসবে, আঞ্চলিক আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের কোশ্চেন হবে, তখন ছাত্ররা যাবে। ইসলামের প্রশ্ন হবে, তখন ছাত্ররা যাবে। কিন্তু ছোটখাটো দলীয় ইস্যুতে সারাক্ষণ এক ধরনের রাজনৈতিক অ্যাটিটিউডের মধ্যে থাকা, এটা আমাদের ছাত্র সমাজের জন্য ভালো না। বরং আমাদের ফোকাসটা যাইতে হবে তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে, এবং এই কারণে আমাদের শিক্ষায় বরাদ্দ বাড়াইতে হবে। সাধারণত জিডিপির প্রায় 5% বরাদ্দের কথা বলে ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য, কিন্তু আমাদের জিডিপিতে এখন বরাদ্দ বোধ হয় 1-2% শিক্ষায়, টোটাল জিডিপির 1 থেকে 2%। এই বরাদ্দ যদি আমরা না বাড়াইতে পারি এবং বিশ্ববিদ্যালয় লেভেলে যদি শিক্ষা পরিবেশ এটাকে আমরা উন্নত না করতে পারি, তাহলে এই যে দেখেন আমরা সারাদিন ইন্ডিয়াকে গালাগালি করি না যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের এখানে আছে, আমরা এটাকে কাউন্টার করতে চাই, কিন্তু আমরা যদি কম্পিটেন্ট না হই তাহলে আমরা তো কখনোই তাদের ওয়ার্কফোর্সকে আমরা ইন্টারন্যাশনালি, গ্লোবালি, লোকালি কোনো জায়গায় আমরা কম্পিট করতে পারবো না। এবং আজকের দুনিয়ায় আপনি যদি আপনার প্রতিবেশীর চাইতে অতিরিক্ত দুর্বল হয়ে যান, তাহলে তার আধিপত্যবাদের শিকার আপনি হবেন। সারা দুনিয়াতে আন্তর্জাতিক জায়গায় কেউ রুল মানে না, কারো মোরালিটি নাই, জাতিসংঘ একটা বানায় রাখছে, এটার কথা কেউ শুনেই না। এখানে আপনার সেলফ ডিফেন্স আপনার নিজের করতে হবে, আমার সেলফ ডিফেন্স আমার নিজের করতে হবে। তা আমি যদি কমপ্লিটলি ইনকম্পিটেন্ট হয়ে যাই, তাহলে কিন্তু আমরা এটাকে মোকাবেলা করতে পারবো না। তো এই জায়গায় আমাদেরকে জাতীয়ভাবে চোখ দিতে হবে যে আমি রাজনীতি সচেতন থাকবো, কিন্তু সকল জায়গায় পলিটিক্যাল অ্যাটিটিউড, সকল জায়গায় দলবাজি, এই জায়গায় যাওয়া যাবে না। দেখেন, আওয়ামী লীগ এত বড় একটা পলিটিক্যাল পার্টি ছিল, তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। আপনার 91 পরে আমাদের গণতান্ত্রিক নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে তারা ভোট পাইছে, যে নির্বাচন হারছে সেই নির্বাচনেও আপনার 35%-40% ভোট পাইছে। তো এত বড় একটা পলিটিক্যাল পার্টি কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠলো? একটা ওয়েতে, সেটা হলো যে যারা আওয়ামী লীগকে সমর্থন করতো, রাজনীতি করতো, তাদের পার্টি যখন আকাম কুকাম করছে তখনও তার সমর্থন প্রত্যাহার করে নাই। যদি একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তার মস্তিষ্ক এবং তার নীতিবোধ কোনো একটা দলের কাছে বন্ধক দিয়ে দেয় যে তুমি চুরি করো, ডাকাতি করো, বদমাইশি করো, গুম করো, খুন করো, করাপশন করো, ডাজন্ট ম্যাটার, আমি তোমার সমর্থন করেই যাব, তাইলে তো কোনোদিন
কোনো দেশের রাজনীতির উন্নতি হবে না। এই এলিজেন্স যদি আমরা বিএনপিকে দেই, তাহলে বিএনপি আগামীকালকে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হবে। এই এলিজেন্স যদি আমরা জামাত ইসলামীকে দেই, তাহলে জামাত ইসলামী আগামীকালকে ফ্যাসিস্ট হবে। এই এলিজেন্স যদি আমরা এনসিপিকে দেই, তাহলে এনসিপিও আগামী দিনে ফ্যাসিস্ট হবে। এটা পরিবর্তন করার একমাত্র ওয়ে হইল সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা আনকন্ডিশনালি কোনো দলকে সাপোর্ট করবে না, তার নিজের দলের অন্যায়কে সে সমালোচনা করবে এবং রাজনৈতিক মতভেদ পলিসি লেভেলের ডিসকাশনে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার হোস্ট হবে, যে আমরা একটা সুস্থ পরিবেশের মধ্যে এই পলিসি লেভেলের আলাপ আলোচনা আমরা করতে চাই। এবং এই পরিবর্তনটা আমরা করতে চাই জুলাইকে সামনে রেখে, যেহেতু জুলাই একটা অসাধারণ মোমেন্ট, যে মোমেন্টে আমাদের তরুণরা রাস্তায় নামছে, বুকের রক্ত দিছে, আন্দোলন করছে, তাদের যে সাহস, যে কমিটমেন্ট, যে স্বপ্ন, যে অ্যাসপিরেশন ছিল, এইটা আমাদের এই টোটাল জেনারেশনকে আগামী কয়েক ডেকেডস ইনশাআল্লাহ অনুপ্রেরণা দিবে। এই কারণে জুলাইকে আমাদের ইতিহাসে একটা ইররিভার্সিবল ঘটনা বানাইতে হবে, যে আমি সামনের দিকে গেছি, এখান থেকে আর ফেরত আসতে পারবো না। এই ইররিভার্সিবল ঘটনা বানানোর জন্য আমাদের যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে জুলাইয়ের একটা ঘোষণাপত্র লাগবে। দেখেন 1940 সালে যখন মুসলিম লীগ লাহোর রেজলিউশন দিছে, লাহোর প্রস্তাব দিছে, ওইটা ছিল ব্লু প্রিন্ট, যে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাইয়া, আজাদি পাইয়া 47 আমরা পাকিস্তান রাষ্ট্র করেছিলাম। তো এই ঘোষণাপত্রের সেখানে খুব হিউজ কন্ট্রিবিউশন ছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সালের এপ্রিলে তৎকালীন সরকার আপনার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি যান, আমেরিকার যখন ফ্রিডম ফাইট হয়েছে, তাদের সেখানে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। তো আজকে আমাদের একটা জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে, যেই ঘোষণাপত্র এই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা এই দেশকে নিয়ে, এই দেশের ভবিষ্যৎকে নিয়ে, এই দেশের রাজনীতিকে নিয়ে, সেই আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ লাগবে, যাতে করে আমরা এটাকে সেন্টার করে আমরা আগামী দিনের রাজনীতি আমরা তৈরি করতে পারি। সেকেন্ড, আমাদের রাজনীতির সিস্টেমের একটা সংস্কার লাগবে। এই সংস্কারটা অনেকে ঠিকঠাক মতো উপলব্ধি করতে পারে না। কেউ কেউ এটা বলার চেষ্টা করে যে হাসিনার সময় গণতন্ত্র ছিল না, কাজে আমরা এখন একটা গণতান্ত্রিক ইলেকশন দিয়ে দিলে তো আমাদের রাজনীতি আবার ঠিকঠাক মতো চলবে। কিন্তু এখানে ফিলসফিটা হলো যে আমাদের যে কনস্টিটিউশনাল সিস্টেম, যেই পদ্ধতিতে আমাদের সরকার ব্যবস্থা চলে, এই সিস্টেমের মধ্য দিয়ে যেহেতু শেখ হাসিনা তৈরি হয়েছে, তাহলে কোথাও না কোথাও এই সিস্টেমের মধ্যে লিমিটেশনস আছে, প্রবলেম আছে, লুপহোল আছে। তো আমরা যদি এইটাকে প্রপারলি এভালুয়েট করে কিছু কিছু জায়গায় কিছু লুপহোল বন্ধ করতে পারি, সিস্টেম্যাটিক স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে আমাদের আগামী গণতান্ত্রিক সরকার অতীতের গণতান্ত্রিক সরকারের চাইতে কোয়ালিটেটিভলি ভালো হবে। সো হোয়াই নট, আমরা যদি সুযোগটা পাইছি আবার নতুন করে শুরু করার, তাহলে হোয়াই নট আমরা এই চেঞ্জগুলোকে একটু অনেস্টলি, একটু সিনসিয়ারলি আমরা দেখব। এই কারণে আজকে আমরা জুলাই সনদের কথা বলতেছি, যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা কনসেনসাসে আসবে যে কিছু কিছু পরিবর্তন আমরা এগ্রি করব। বাংলাদেশের ইতিহাসে এটা একটা অসাধারণ ঘটনা ঘটছে, যে দেখেন ঐক্যমত্য কমিশনে ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হইতেছে। একবার পলিটিক্যাল পার্টি আসতেছে, তারা বসতেছে, না বলতেছে, আবার চলে গেছে, আবার আসছে, এক ধরনের নেগোসিয়েশন হইতেছে। আমরা কিন্তু অনেক দিন এই আর্ট অফ ডিসকাশন আমাদের রাজনীতিতে দেখি নাই। এটা খুবই অসাধারণ ঘটনা। এবং কয়েকটা জায়গায় আমাদের ঐক্যমত হয়েছে 70 অনুচ্ছেদ আমাদের সংবিধানের, এটাতে যাতে পার্লামেন্টে গিয়ে এমপিরা যেন দলের এগেনস্টে কিছু কিছু জায়গায় ভোট দিতে পারে। ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট হয়েছে। প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী এক ব্যক্তি যেন 2 বারের বেশি থাকতে না পারে, এটার ব্যাপারে এক ধরনের ঐক্যমত হয়েছে। বিচার বিভাগে ইন্টারভেনশনের জন্য যাতে সিনিয়রিটি ভায়োলেট করে প্রধান বিচারপতি না করতে পারে, এটার ব্যাপারে ইন্টারভেনশন হয়েছে। সো এটা ওয়ান্ডারফুল জিনিস। এইখানে একটা জিনিস আমাদের বাকি আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সংসদের উচ্চকক্ষ। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে 2টা ধারণা আছে। একটা ধারণা হলো যে ঠিক আছে, আমি সংসদের একটা উচ্চকক্ষ করব, এটাকে টেকনোক্র্যাট লোকদেরকে নিয়ে আসবো, যারা সরাসরি পলিটিক্স করে না, নির্বাচন করে না। তো আমি যদি শুধু টেকনোক্র্যাট লোকদেরকে নিয়ে আসি, তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষের সাথে কোনো ব্যালেন্স তৈরি করবে না। কেন তৈরি করবে না? উচ্চকক্ষে আমি পার্সেন্টেজ কিভাবে দিব? এই যে টেকনোক্র্যাট কোন দল থেকে আসবে? তো একটা প্রস্তাব হলো যে নিম্নকক্ষে যার যতগুলো আসন থাকবে ওই অনুপাতে হবে। ধরেন আমি ইলেকশন করলাম, আমি নিম্নকক্ষে 250 সিট পাইলাম, আমার ব্রুট মেজরিটি, আর বিরোধী দল 50 সিট পাইল, তাহলে উচ্চকক্ষে গিয়েও ওই আপনার মানে 50/300 যে পার্সেন্টেজ হয়, ওই পার্সেন্টেজে বিরোধী দল সিট পাবে, আর আমার 250% আমি সিট পাবো।
তাহলে আমার নিম্নকক্ষে যদি 80% থাকে, উচ্চকক্ষ আমার 80% থাকবে। তাহলে আমার নিম্নকক্ষ ক্ষমতা আছে, উচ্চকক্ষ ক্ষমতা আছে, তাহলে তো চেক অ্যান্ড ব্যালেন্স হলো না। আমি যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাই, তাহলে উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষের কম্পোজিশন থেকে আলাদা হইতে হবে। আলাদা করার দুইটা প্রক্রিয়া আছে। একটা প্রক্রিয়া হলো যে আমি ইলেকশনটা আলাদা করে দিব, লোকেরা দুই জায়গায় ভোট দিবে, তার ফলে জনগণ ডিসাইড করবে যে আমি দুই জায়গায় এক পার্টিকে মেজরিটি দিব কিনা। তার ফলে হইতে পারে যে এক সময় আমাদের লিটারেসি তৈরি হবে ভোটারদের মধ্যে, যে আমি নিম্নকক্ষকে এক পার্টির ভোট দিব, উচ্চকক্ষে আমি আর এক পার্টির ভোট দিব। এটা হলো একটা ওয়ে। আরেকটা হলো যে আমি ইলেকশন ডিজাইনের মধ্যে এমন কিছু আনবো যাতে উচ্চকক্ষের কম্পোজিশন আলাদা হয়। যদি উচ্চকক্ষে আমি পিআর দেই আর এইভাবে কিছু সিলেক্টিভ জায়গায় যদি আমি উচ্চকক্ষে দেই এবং উচ্চকক্ষে যদি ডিফারেন্ট কম্পোজিশন থাকে, তাহলে আমাদের সংসদের মধ্যে একটা ব্যালেন্স হবে। এবং এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলাপ আলোচনা করতে হবে। বিচার বিভাগের সবচেয়ে বড় পয়েন্ট এখন দেখো, রাজনীতিতে নানান সময় ছোটখাটো বিভিন্ন ইস্যু উঠে, ইমোশন উঠে, এই হাইপের মধ্যে যেন আমাদের ছাত্র সমাজ না যায়। আপনাদের চোখ থাকতে হবে প্রেসাইজ জায়গায়, কোন বড় পরিবর্তন আমার দেশের রাজনীতিটাকে রিয়েলি বদলায় দিবে, আমার প্রায়োরিটি থাকতে হবে সেটা। তো জাতীয় রাজনীতিতে আমরা যদি জুলাইয়ের ঘোষণাপত্র পাই, আমরা যদি এই কনস্টিটিউশনাল রিফর্মের আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাইয়ের সনদ পাই এবং তারপর একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে ব্যাক করতে পারি, তাইলে আমরা মোটামুটিভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমরা সেটার একটা বাস্তবায়ন করতে পারি। এবং ক্যাম্পাসের ছাত্র রাজনীতিকে কখনোই আমাদের আগের পর্যায়ে নেওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে। এটা আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে, যে আমাদের ক্যাম্পাসে সারা জীবন পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনের সাথে মারামারি করে, আমাদের খাসলত খারাপ। এই খাসলত যদি পরিবর্তন না হয়, তাহলে ছাত্র রাজনীতি বন্ধ থাকা ভালো। আর যদি ছাত্র রাজনীতি থাকতে হয়, তাহলে ছাত্র সংসদের নির্বাচন লাগবে, ক্যাম্পাসে আধিপত্য থাকতে পারবে না, সিটের ম্যানেজমেন্ট শিক্ষকদের মাধ্যমে হইতে হবে। এটা আমার কাছে অত্যন্ত আডলি এবং ডিসগাস্টিং লাগে যে বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়তে যাবে এবং তাকে আরেকজন ছাত্র শারীরিকভাবে নির্যাতন করবে। এইটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই টলারেবল হওয়া উচিত না। ছাত্রদের কাছে হওয়া উচিত না, শিক্ষকদের কাছে হওয়া উচিত না। তাদের শেম ফিল করা উচিত যে তারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শারীরিকভাবে নির্যাতিত হয়। বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই, যারা পাশ করে গেছেন, তাদের সামাজিক পরিসরে দলের বিয়ন্ডে যাইয়া তাদের ভয়েস রেজ করা উচিত যে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের জায়গা না। যদি আমরা ক্যাম্পাসে এই পরিবেশটা পরিবর্তন করতে পারি, ছাত্র রাজনীতি ভালো হয় এবং ছাত্ররা জাতীয়ভাবে জাতীয় রাজনীতির কয়েকটা জায়গায় তাদের চোখ থাকে, তাহলে জুলাইয়ের মধ্য দিয়া আমরা সত্যি বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন করতে পারব। আজকে দেখেন জুলাইয়ের মধ্য দিয়া কত বড় পরিবর্তন হয়ে গেছে। সকল রাজনৈতিক দল এখানে বেনিফিটেড হয়েছে, সাধারণ ছাত্ররা বেনিফিটেড হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছি, জগন্নাথে গেছি, আপনাদের এখানে আসলাম। এই যে স্বাধীন পরিবেশ, যে আমার মাথার উপরে কেউ মাস্তানি করতেছে না, এটা জুলাই না হলে আমরা পাইতাম না। আজকে দেখেন বিএনপি আমাদের বড় রাজনৈতিক দল, খালেদা জিয়া আজকে যদি জুলাই না হইতো, তাহলে তো উনি তো অ্যারেস্ট অবস্থা থেকে মুক্তি পাইতেন না, উনি লন্ডনে যায় ওনার সন্তানকে দেখতে পারতেন না। আজকে জামাত ইসলামের আজহার ভাই জেলে ছিলেন, ওনার মৃত্যুদণ্ড হয়েছিল আইসিটি ট্রাইব্যুনাল, আজকে যদি জুলাই না হইতো উনি মুক্ত হইতে পারতেন না। আমি প্রতিবার যখন এয়ারপোর্টে আসতাম, ইমিগ্রেশনে গেলে আমার বুক দুরু করতো, এই বুঝি দৃষ্টি আমারে ধরে। আমি তো এখন স্বাধীনভাবে বাংলাদেশে আসতেছি। তো এই যে জুলাইয়ের শহীদ, আহত এবং একটা এন্টায়ার তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার ঋণ, যে সাহসিকতা তারা দেখাইছে, যে বিপ্লব তারা করছে, এই ঋণের প্রতি আমাদের এখন সবার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। এবং এই কৃতজ্ঞতা বোধের প্র্যাকটিস কি হবে? প্র্যাকটিস হবে যে আমি এটাকে অ্যাবিউজ করব না, আমার ব্যক্তিগত দলীয় স্বার্থে আমি এটাকে ব্যবহার করব না, বরং আমি এইটাকে আমার জাতীয় স্বার্থে সবাইকে সাথে নিয়ে এই দেশটাকে ডেভেলপ করার জন্য আমি কাজে লাগাবো। এই কৃতজ্ঞতা বোধটুকু যদি আমরা সকল জায়গা থেকে সিনসিয়ারলি পালন করি, তাহলে আমাদের দেশটা আসলেই বদলায় যাবে। এখানে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। অনেক সময় আমরা থিওরিটিক্যালি এটা বলি, তাই না, যে আমরা দেশ বদলায় যাবে, দেশ উন্নত হবে, আর কতদিন আমরা দরিদ্র দেশ থাকবো। কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আপনি যদি হিস্ট্রিতে যান, একটা দেশের আমূল পরিবর্তনের জন্য অনেক টাইম লাগে না। 10 বছর, 20 বছর, ধরেন 25 থেকে 30 বছরের উইন্ডোর মধ্যে, যে 25 বা 30 বছরের উইন্ডোর মধ্যে একটা দেশ একেবারে আমূলভাবে পরিবর্তন হয়েছে,
এইরকম এক্সাম্পল পৃথিবীতে অনেক আছে। আপনি যদি জাপানের উদাহরণ দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা তো অত্যন্ত খারাপ ছিল, কয়েক ডেকেডের মধ্যে তারা উন্নত বিশ্ব হয়ে গেছে। একেবারে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যতখানি ডেভেলপ, তারা ততখানি ডেভেলপ হচ্ছে। আমাদের এশিয়া আপনি যদি সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া যদি দেখেন, ইউ সি এক্স্যাক্টলি দ্য সেম থিং। তো এর মানে কি? এর মানে হলো যে আমার বয়স যদি 25 বছর হয় এবং আমি যদি সত্যিকার অর্থে একটা ভালো রাজনীতি পাই, তাহলে আমার বয়স যখন 50 বছর হবে তখন আই উইল নট বি লিভিং ইন দ্য সেম কান্ট্রি। এটাকে আমাদের ভিজিবল করতে হবে যে আমার ছোটবেলায় আমি যার মধ্যে বড় হয়েছি, আমার সন্তান ওই একই দুষ্ট চক্রের রাজনীতির মধ্যে বড় হবে না। এবং এটা পসিবল। এখন এটা আরো বেশি পসিবল, কারণ আমাদের একটা বিশাল ইয়াং ফোর্স আছে। এই তরুণ প্রজন্মকে যদি একটা কম্পিটেন্ট লিডারশিপ তার নেতৃত্ব দিতে পারে, তাহলে উইদিন ফিউ ডেকেডস সত্যিকার অর্থে আমরা এই দেশটাকে বদলাই দিতে পারবো। আমি যখন কানাডায় পড়তে গেছি, তখন একটা খুব অড কোশ্চেনের মুখোমুখি হইতাম প্রায়। আমি তখন পিএইচডি করতে গেছি, মাঝে মধ্যে আমার লোকেরা জিজ্ঞেস, তুমি এই দেশে পিএইচডি করতে আসছো কেন? তা আমার কাছে মনে হয় আমি তো চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ, বিশাল খুশি। সে আমার জিজ্ঞেস আসছি কেন আমি? তো তারা তো এটা কম্প্রিহেন্ড করতে পারে না। ধরো ইউকে থেকে একজন আমেরিকাতে পিএইচডি করতে গেছে, তার জিজ্ঞাসা তো তোমার দেশে তো সবই আসছে, তুমি এখানে কেন আসছো? তো এই যে আমরা একটা দরিদ্র দেশ থেকে এখন পড়াশোনা করতে যাই, আমার সন্তানও যদি সেই দরিদ্র দেশ থেকে পড়াশোনা করতে যায় এক জেনারেশন পরে, এটা তো অত্যন্ত আনফরচুনেট, এটা থাকা উচিত না। আজকে আমরা যেই ক্রিটিক্যাল মোমেন্টে দাঁড়ায় আছি, যে অসাধারণ ইয়াং জেনারেশন আমাদের সামনে আছে, যারা অসাধারণ সাহস দেখাইয়া একটা টেক্সট বুক ফ্যাসিস্ট গভর্নমেন্টকে তার জায়গা থেকে সরাই দিচ্ছে, একটা আঞ্চলিক আধিপত্যবাদী সরকার যার পিছনে বিদেশি শক্তি ছিল তাকে সরাই দিচ্ছে। এই তরুণ প্রজন্ম যদি প্রপারলি কাজ করতে পারে, তার ভালো নেতৃত্ব থাকে, ভালো লিডারশিপ থাকে, ভালো পলিটিক্যাল সিস্টেম থাকে, তাহলে 2-3 দশকের মধ্যে এই দেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করে দেওয়া যায়। আমি এখনো মাঝে মধ্যে জুলাইয়ের ভিডিও দেখি। আমি 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 তরুণদের চোখ দেখতে চাই, তাদের বিশ্বাস, তাদের স্বপ্ন, তাদের যে আত্মবিশ্বাস, এটা আমাকে অত্যন্ত অনুপ্রেরণা দেয়। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের হাত ধইরা, আপনাদের জেনারেশনের হাত ধরিয়া বদলায় যাবে ইনশাআল্লাহ। কেউ এটা ঠেকাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করুক, যাতে করে আমরা সবাই মিলে আমাদের মাতৃভূমি, আমাদের দেশকে বিশ্বের দরবারে একটা শক্তিশালী এবং অনুকরণীয় জাতি এবং দেশে পরিণত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সময়তে প্রধান অতিথি ডক্টর মির্জা গালিব ভাইকে। এই পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমাদের ল্যান্ডমার্ক যেগুলো আছে, দায়িত্বশীল ভাইদেরকে যাদের প্রশ্ন আছে প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি। ভাই, প্রশ্নটা হচ্ছে, কোনো একটা বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য একাডেমিক এক্সেলেন্সের দরকার হয়, যেমন হচ্ছে কনফারেন্স, রিসার্চ পেপার, গবেষণা, এই ধরনের ব্যাপার। তো আমরা দেখি যে 71 সাল নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যে পরিমাণ একাডেমিক ডিসকাশন হয়, এস্টাবলিশমেন্ট আছে, ওই সেম জিনিসটা 90-এর গণতন্ত্র নিয়ে হয়নি, এবং 24-ও এটা অনুপস্থিত। তো এই জিনিসটা সভাবদ্ধ করে হচ্ছে বিশ্ববিদ্যালয় বা একাডেমিক যে জায়গাগুলো আছে। তো এই স্বতঃস্ফূর্ততার অভাব বা বিশ্ববিদ্যালয়ের আগ্রহ অনাগ্রহ থাকা, এটা কিভাবে ফেস করে জুলাইকে আগামী বাংলাদেশ তৈরি হাতিয়ার বানানো যাবে? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় কি এটা একটা জেনারেশনাল কনফ্লিক্ট আর কি। আমাদের যারা সিনিয়র জেনারেশন, দে ডোন্ট হ্যাভ দ্য ইয়থ অ্যান্ড কারেজ টু ডু দ্যাট। তারা এটা ইচ্ছাও করে না, তারা একটা সিস্টেমের মধ্যে আছে। তো এইটা তরুণ প্রজন্মকে উদ্যোগ নিতে হবে। এবং এখন ধরো সোশ্যাল মিডিয়া, অল্টারনেটিভ ক্রিয়েশন, এগুলো যতখানি তৈরি হয়েছে, আমি মনে করি যে এটা তরুণ প্রজন্মের হাত দেওয়া হবে। আমাদের যেগুলো ইনস্টিটিউশনাল জায়গা, সেই জায়গাগুলো তো আগের লোকদের, তো এই কারণে আমরা এই পারফরমেন্সটা পারফেক্টলি দেখতে পাইতেছি না। একটা জায়গায় আমাদের ত্রুটি এবং দুর্বলতা হতেছে এখন, সেটা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট অত্যন্ত উইক, এবং এই জায়গাটাতে তারা বড় ধরনের বিপ্লবী পরিবর্তন করতে পারে নাই। তাদের শুরুর থেকে উচিত ছিল যে একটা ম্যাসিভ চেঞ্জ করা সকল জায়গায়। তো এই জায়গাগুলোতে যদি আমরা একটা ম্যাসিভ পরিবর্তন করতে পারতাম, তাহলে আমার বোধ হয় যে এই কাজটা অনেক অনেক বেশি করার সুযোগ ছিল।